ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার জেরে ইসরায়েলের ইলাত বন্দর বন্ধ। ইসরায়েলি অর্থনীতির ওপর তীব্র প্রভাব। লোহিত সাগরে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইলাত বন্দর ঋণ পরিশোধে ব্যর্থ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনাকে বন্দরের সূত্রগুলো ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জয় এবং ইসরায়েলি অর্থনীতির ক্ষতির প্রতীক হিসেবে আখ্যা দিয়েছে। ইসরায়েলি ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দ্য ক্যালকালিস্ট জানিয়েছে, কর পরিশোধ না করায় ইলাত পৌরসভা বন্দরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এর পরিমাণ প্রায় 1 কোটি শেকেল, যা প্রায় $3 বিলিয়ন সমান। মূলত ইসরায়েল সম্পর্কিত জাহাজে ইয়েমেনি বাহিনীর লাগাতার হামলার কারণে বন্দরের রাজস্বে ব্যাপক ধস নেমেছে। ইসরায়েলের শিপিং অ্যান্ড পোর্টস অথরিটি জানিয়েছে, চলমান সংঘাতের কারণে ইলাত বন্দর আর্থিক সংকটে পড়েছে। ইলাত পৌরসভা তাদের কাছে থাকা ঋণের জন্য বন্দরের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এর ফলস্বরূপ শিপিং অ্যান্ড পোর্টস অথরিটি একটি নোটিশ জারি করে জানিয়েছে, ইলাত বন্দর বন্ধ থাকবে এবং এর সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে। ভূমধ্যসাগরের আশদোদ এবং হাইফা বন্দরে জাহাজ চলাচল অব্যাহত থাকলেও ইলাত বন্দরের আয় 2023 সালের 212 মিলিয়ন শেকেল থেকে কমে 2024 সালে মাত্র 42 মিলিয়ন শেকেলে নেমে এসেছে। এটি প্রায় 80% মতো পতন। ইয়েমেনের আনসার আল্লাহ নামে পরিচিত হুথিরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ইসরায়েল এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে লোহিত সাগর অঞ্চলে হামলা শুরু করে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 58,000 ফিলিস্তিনি নিহত এবং 1,40,000-এরও বেশি আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, প্রায় 21,000 শিশু নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের ইসরায়েলি সংসদ সদস্য ওদেদ ফর মিডল ইস্ট আইকে বলেছেন, বন্দর বন্ধ করা ইসরায়েলি সরকারের জন্য লজ্জার প্রতীক। তার মতে, সরকার ইলাতের জাহাজ চলাচলের পথের হুমকিও অপসারণ করতে পারেনি, যার ফলে ইসরায়েল রাষ্ট্রের দক্ষিণ বাণিজ্য প্রবেশদ্বারটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, কয়েক মাস ধরে আমরা হুমকি মোকাবিলায় ব্যর্থতার কারণে ইলাত বন্দরের পতনের বিষয়ে সতর্ক করেছিলাম। ফোর অভিযোগ করেছেন যে, সরকার শিপিং লেন বজায় রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার পরিবর্তে উন্মুক্ত সহায়তার নীতি বাস্তবায়নের মাধ্যমে বন্দরটিকে নীরবে ভেঙে পড়তে দিয়েছে। যুদ্ধের আগে ইলাত বন্দরের প্রধান বাণিজ্য ছিল ইসরায়েলের নতুন গাড়ি খালাস করা। 2023 সালে বন্দরটিতে প্রায় 1,50,000 গাড়ি খালাস করা হয়েছিল এবং 134টি জাহাজ নোঙর করেছিল। কিন্তু 2024 সালে কোনো গাড়ি খালাস হয়নি এবং নোঙর করা জাহাজের সংখ্যা 64তে নেমে এসেছে। এমনকি 2025 সালের মে মাস পর্যন্ত পুরো বছরে মাত্র 6টি জাহাজ বন্দরে নোঙর করেছে। গত মাসে সরকার যুদ্ধের শুরু থেকে জমে থাকা ঋণ মেটাতে বন্দরের জন্য 15 মিলিয়ন শেকেল বা $4.5 মিলিয়ন অনুমোদন করেছিল, কারণ বন্দরটিতে কৌশলগত জাতীয় সম্পদ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল। তবে বন্দরের সূত্রগুলো দ্য ক্যালকালিস্টকে জানিয়েছে যে, ইসরায়েলি সরকার তাদের পর্যাপ্ত সহায়তা দেয়নি। বন্দর কর্মকর্তাদের মতে, ইসরায়েল আশা করেছিল একটি বেসরকারি কোম্পানি 1 বছর 8 মাস নিজের শক্তিতে টিকে থাকবে। বন্দরের একটি সূত্র দ্য ক্যালকালিস্টকে ক্ষোভ প্রকাশ করে বলেছে, এটা ভয়াবহ। ইলাত এবং ইসরায়েলের অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধে এটি হুথিদের জয়। আর্থিক ক্ষতির ফলে বন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করতে বাধ্য হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বাড়তি ক্ষয়ক্ষতি, প্রতিরোধ বাহিনীর জোরালো কৌশল। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হামলা ক্রমশ তীব্র হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যা যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের এক সেনার গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে। এই সেনা কফির ব্রিগেডের স্যামসন ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং তিনি দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন আহত হন। ইসরায়েলি গণমাধ্যমগুলো পূর্ব খান ইউনিসে দখলদার বাহিনীর ওপর একটি গুরুতর নিরাপত্তা ঘটনা ঘটার কথা জানালেও সামরিক সেন্সরশিপের কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেনি। অন্য একটি সংবাদ মাধ্যম জানায় যে, বেশ কয়েকজন আহত সেনাকে গাজা থেকে হেলিকপ্টারে করে তেল আবিবের ইচিলভ হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর ইসরায়েলি গণমাধ্যম খবর দেয় যে, গাজার পূর্বে একটি ট্যাঙ্ককে বিস্ফোরক ডিভাইস দিয়ে লক্ষ্যবস্তু করার ফলে একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাগুলো গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য ক্রমবর্ধমান ঝুঁকির ইঙ্গিত দেয়।
প্রতিরোধ বাহিনীর উদ্ভাবনী কৌশল। হামাস বারবার জোর দিয়ে বলছে যে তাদের যোদ্ধারা বর্তমানে একটি ক্ষয়ক্ষতির যুদ্ধে জড়িত। এই যুদ্ধ প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনী কৌশল দিয়ে শত্রুকে হতবাক করছে এবং তাদের পরিকল্পনা ও হিসাবকে তালগোল পাকিয়ে দিচ্ছে। হামাস আরও দাবি করেছে যে ইসরায়েলি সামরিক বাহিনীর অপ্রতিরোধ্য ফায়ার পাওয়ার এবং আকাশপথে শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজার পরিবর্তনশীল বালিতে তত গভীরে ডুবে যাচ্ছে, যা তাদের বাহিনীকে আরও প্রতিরোধ হামলার মুখে ফেলছে। হামাস নেতানিয়াহুর কর্মকাণ্ডকে বেপরোয়া বলে আখ্যায়িত করেছে। তাদের মতে নেতানিয়াহু তার সেনাবাহিনী এবং সমগ্র জায়নবাদী সত্তাকে একটি নিষ্ফল যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছেন, যার কোনো ভবিষ্যৎ নেই। হামাস সতর্ক করে বলেছে যে এই আগ্রাসন চলতে থাকলে শুধুমাত্র আটক বন্দী এবং সেনাদের জীবনে বিপন্ন হবে না, বরং এটি সামগ্রিকভাবে ইসরায়েলের জন্য একটি ভয়াবহ কৌশলগত বিপর্যয় ডেকে আনবে। প্রতিরোধ বাহিনীর এই দৃঢ় অবস্থান ইসরায়েলের ওপর মানসিক চাপ বাড়াচ্ছে এবং তাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। আলোচনায় প্রতিরোধ বাহিনীর অটল প্রভাব। আল মায়াদিনের প্রতিরোধ বিষয়ক বিশ্লেষক হানি আল দালি মনে করেন, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর অটল সংকল্প এবং ইসরায়েলি কাঠামো প্রত্যাখ্যান করার মনোভাবই বর্তমান আলোচনা প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করেছে। আল দালি জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর দৃঢ়তা এবং যুদ্ধক্ষেত্রে তাদের অবিচলতা ইসরায়েলকে তাদের পূর্ববর্তী প্রত্যাহার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। ইসরায়েল প্রাথমিকভাবে আলোচনায় গাজা উপত্যকার কিছু অংশে সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিরোধ বাহিনীর দৃঢ়তার কারণে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন যে মাটিতে চালানো উচ্চ প্রভাবের অভিযানগুলো, যেমন একটি ইসরায়েলি ট্যাঙ্কের ভেতরে বিস্ফোরক ডিভাইস স্থাপন করা, এক প্রতিরোধ যোদ্ধার বহুল প্রচারিত ছবি, ইসরায়েলি সামরিক প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। এই অভিযানগুলো ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে যে চলমান নিরলস ক্ষয়ক্ষতি এবং সৈন্যদের মনোবল কমে যাওয়ার কারণে সেনাবাহিনী গাজায় তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। আল দালি আরও বলেছেন যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর শক্তিশালী সামরিক পারফরম্যান্স সরাসরি আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করেছে এবং মধ্যস্থতাকারীদের চাপে দখলদার বাহিনীকে তাদের প্রত্যাহার পরিকল্পনা সংশোধন নিয়ে আলোচনা করতে বাধ্য করছে। আল দালি আরও বলেছেন যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর শক্তিশালী সামরিক পারফরম্যান্স সরাসরি আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করেছে এবং মধ্যস্থতাকারীদের চাপে দখলদার বাহিনীকে তাদের প্রত্যাহার পরিকল্পনা সংশোধন নিয়ে আলোচনা করতে বাধ্য করছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে প্রতিরোধ বাহিনীর সামরিক সক্ষমতা গাজার ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাজায় ইসরায়েলের জন্য আবারও দুঃসংবাদ। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে পূর্ব গাজা সিটিতে 3 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমগুলো এটিকে দখলদার বাহিনীর জন্য আরও একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। 14 জুলাই ইসরায়েলি মিডিয়া জানিয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর চোরাগোপ্তা হামলায় 3 ইসরায়েলি সৈন্য প্রাণ হারিয়েছে। পূর্ব গাজা সিটির আল তুফা পাড়া এবং জাবালিয়া আল বালাদে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের সময় একটি ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। আহত সৈন্যদের দ্রুত তাল হাসৌমার সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যুদ্ধের ভয়াবহতা কতটা তীব্র ছিল। গণমাধ্যমগুলো এই ঘটনাকে ইসরায়েলের জন্য একটি কঠিন এবং জটিল যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজার ভেতর থেকে আহত সৈন্যদের সরিয়ে নিতে একটি বিমান স্থানান্তর অভিযান পরিচালনা করে। এই অভিযানে ধোঁয়া গ্রেনেড এবং ভারী কামানের ব্যবহার দেখা গেছে, যা প্রতিরোধ যোদ্ধাদের উপস্থিতি এবং ইসরায়েলি বাহিনীর দুর্বলতারই ইঙ্গিত দেয়। এর আগে গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে নেওয়ার সময় ধোঁয়া গ্রেনেড ও কামান ব্যবহারের ঘটনা সামনে এসেছিল। এর কারণ হলো প্রতিরোধ যোদ্ধারা আহত সেনাদের বহনকারী হেলিকপ্টার বা গাড়িকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সম্প্রতি একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে, যা গাজায় ইসরায়েলি বাহিনীর প্রকৃত দুর্বলতা উন্মোচন করেছে। এই ভিডিওতে দেখা যায় দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে দিনের আলোয় এক দুঃসাহসিক অভিযানে আল কাসাম যোদ্ধারা একজন ইসরায়েলি দখলদার সৈন্যকে আটক করার চেষ্টা করছে। ইয়াসিন 105 রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে ইসরায়েলি সৈন্য এবং সামরিক যানবাহনকে লক্ষ্যবস্তু করা হয়। ভিডিওতে দেখা যায় আল কাসাম যোদ্ধারা একটি ইসরায়েলি সামরিক কনভয়ের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়।
ইসরায়েলি সৈন্যরা দিশেহারা হয়ে পালিয়ে যাচ্ছে এবং তাদের কভারিং ফায়ার বা তাৎক্ষণিক কোনো সমর্থন ছিল না। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির কারণে সৈন্যটিকে আটক করা সম্ভব না হলেও ইসরায়েলের এক যোদ্ধা প্রাণ হারায় এবং তার অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলি বা ফ্রেন্ডলি ফায়ারে ইসরায়েলের অন্তত 31 সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এবছরের জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছিল, যা মার্চের শেষ ভাগে ভেঙে পড়ে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে। গাজায় পানির সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় অধিকাংশ পানি শোষণ ও নিষ্কাশন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে বিপজ্জনক পথ পেরিয়ে কিছু নির্দিষ্ট পানি কেন্দ্রে যেতে হচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে মোট মৃতের সংখ্যা 58,000 ছাড়িয়ে গেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে 1,38,500 জন। গাজায় নতুন মোড়, আবারও প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত হামলা। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। 12 জুন ইসরায়েলি সংবাদপত্র ইদিয়ত আহরোনট জানিয়েছে, গাজা উপত্যকায় 3টি ভিন্ন ঘটনায় অন্তত 5 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। এর মধ্যে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি নিরাপত্তা ঘটনার কারণে আহতদের জরুরিভাবে বিমান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে হয়েছে। এই ঘটনাগুলো চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সমন্বিত আক্রমণের ইঙ্গিত দেয়, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য আরও একটি বড় ধাক্কা। আল কাসাম এবং আল কুদস ব্রিগেডের সমন্বিত আক্রমণ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা গাজা শহরের আল তুফা পাড়ার পূর্বে একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টকে ভারী মর্টার হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে। এটি তাদের যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থাকে ব্যাহত করার একটি বড় চেষ্টা। শুধু তাই নয়, খান ইউনিসের পূর্বে আবাসন আল কাবিরাতে এক পৃথক অভিযানে একজন প্রতিরোধ স্নাইপার একজন ইসরায়েলি সৈন্যকে টার্গেট করে। এতে ইসরায়েলি সেনা প্রাণ হারায়। একই সময়ে পিআইজের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ইসরায়েলি সাঁজোয়াজান লক্ষ্য করে একাধিক সফল অভিযানের কথা নিশ্চিত করেছে। তাদের সবচেয়ে উল্লেখযোগ্য হামলাগুলোর একটি হল আল তুফাহের পূর্বে একটি পূর্ব স্থাপিত ট্যাঙ্ক বিরোধী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো, যার ফলে ইসরায়েলের একটি অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি সামরিক শক্তির প্রতীক এই ট্যাঙ্কগুলো ধ্বংস হওয়া তাদের জন্য এক বিশাল ক্ষতি। তবে আল কুদস ব্রিগেড শুধু একটি ট্যাঙ্ক ধ্বংস করেই ক্ষান্ত হয়নি। আল জাইতুন পাড়ার পূর্বে কয়েকটি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। অভিযান থেকে ফিরে আসা যোদ্ধারা সরাসরি আঘাতের কথা জানিয়েছে এবং ট্যাঙ্কটি অকার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে। একই দিনে 2টি ট্যাঙ্ক ধ্বংস হওয়া ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা। এর আগেও আল কুদস ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা খান ইউনিসের উত্তর পূর্বে কিসুফিম সরবরাহ রুটে একটি পূর্ব স্থাপিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যানে আঘাত করেছে। এছাড়াও খান ইউনিসের পূর্বে শেখ নাসের এলাকায় একটি ব্যারেল আকৃতির বিস্ফোরক ডিভাইস আরেকটি সামরিক যান ধ্বংস করেছে। আল তুফাহের পূর্বে জাবাল আল সাউরিনাতেও দখলদার সৈন্যদের মর্টার হামলা লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেখানে সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলি বাহিনী সমাবেশ করছিল। এই ঘটনাগুলো স্পষ্টতই দেখাচ্ছে যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের কৌশল পরিবর্তন করছে এবং ইসরায়েলি বাহিনীর ওপর আরও সমন্বিত ও কার্যকর হামলা চালাচ্ছে। এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, কারণ তাদের সৈন্যদের জীবন ও সরঞ্জাম এখন আরও বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। দেশটি থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় প্রায় 250 জনকে। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় 58,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 1,38,000 জন। গাজার খান ইউনিস আর আল সুজাইয়াতে ইসরায়েল আর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। একের পর এক হামলার খবর আসছে আর তাতে
ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিজেরাই স্বীকার করছে, খান ইউনিস এবং গাজার আল সুজাইয়া এলাকায় দুটি বড় ধরনের নিরাপত্তা ঘটনা ঘটেছে। দুই পক্ষেই চলছে তীব্র সম্মুখ যুদ্ধ। বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। আহত সৈন্যদের সামরিক হেলিকপ্টারে করে তেল হাসমার, বেইলেনসান, সোরোকা আর ইচিলভ হাসপাতালের মতো বড় হাসপাতালে পাঠানো হচ্ছে। অবস্থা কতটা গুরুতর তা এই স্থানান্তরের দ্রুততা দেখেই বোঝা যায়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সেনা আহত হওয়ার কথা জানিয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 বলছে, খান ইউনিসে একটি সামরিক যানের কাছে বিস্ফোরক ফেটে 3 জন সেনা আহত হয়েছে। মনে হচ্ছে ইসরায়েল হতাহতের খবর চেপে রাখার চেষ্টা করলেও তা পুরোপুরি সম্ভব হচ্ছে না। আল মায়াদিনের একজন সংবাদদাতা নিশ্চিত করেছেন যে আল জাইতুন পাড়ার মোড়ের পূর্বে একটি হেলিকপ্টার নেমেছে। ধারণা করা হচ্ছে হতাহত সেনাদের সরিয়ে নেওয়ার জন্যই এই হেলিকপ্টার এসেছিল। যখন হেলিকপ্টারটা উঠছিল তখন যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে সুরক্ষা দিতে শব্দ অতিক্রম করে উঠছিল এবং গুলি চালাচ্ছিল। এর থেকে বোঝা যায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হামলা কতটা ভয়াবহ ছিল যে ইসরায়েলকে আকাশপথে এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হয়েছে। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো অ্যাম্বুশ আর সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানছে। তাদের কৌশল আর সাহস ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে তারা খান ইউনিসের পূর্বে শেখ নাসেরে একটি পূর্ব স্থাপিত বোমা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ি ধ্বংস করেছে। শুধু তাই নয়, তারা গাজা শহরের আল তুফা পাড়ার পূর্বে আল সুরানি পাহাড়ে শত্রু সেনাদের উপর মর্টার হামলাও চালিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আরও এক ধাপ এগিয়ে। তারা জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা শহরের আল জাইতুন পাড়ার পূর্বে 3টি হাই লেভেল অপারেশন চালিয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে। এর মধ্যে আছে 9 জুলাই একটি শক্তিশালী বিস্ফোরক দিয়ে সামরিক খননকারী ধ্বংস করা, 6 জুলাই একটি মেরকাভা ট্যাঙ্ক উড়িয়ে দেয়া, আর একই মাসের 2 জুলাই দুটো D9 সামরিক বুলডোজার ধ্বংস করা। এই তারিখগুলো থেকে বোঝা যায় তারা কতটা ধারাবাহিক আর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। আল আকসা ব্রিগেড তাদের মর্টারের মাধ্যমে দখলদার সৈন্য আর যানবাহনের ওপর ভারী গোলাবর্ষণ করার ফুটেজ প্রকাশ করেছে। একই সাথে তারা খান ইউনিসের ওপর নজরদারি চালানো একটি ড্রোনকে প্রতিহত করেছে। এই হামলার পর কি ইসরায়েল তার কৌশল বদলাতে বাধ্য হবে? গাজার প্রতিরোধ কি আরও শক্তিশালী হয়ে উঠবে, নাকি ইসরায়েল আরও আগ্রাসী হবে? খান ইউনিসে আল কাসামের অতর্কিত হামলা, ইসরায়েলি ট্যাঙ্কে আঘাত, অস্ত্র জব্দ এবং একজন সেনাকে আটকের চেষ্টা। দক্ষিণ গাজার খান ইউনিস হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হলো। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা পূর্ব খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর উপর এক দুঃসাহসিক অভিযান চালিয়েছে, যা দখলদারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। হামলার বিবরণ, নির্ভুল লক্ষ্যবস্তু এবং সাহসিকতা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তাদের যোদ্ধারা খান ইউনিসের পূর্বে আবাসন আল কাবিরা এলাকায় ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের একটি সমাবেশের উপর অতর্কিত হামলা চালিয়েছে। তাদের বিবৃতিতে জানানো হয়েছে যোদ্ধারা ইয়াসিন 105 অ্যান্টি আর্মার শেল ব্যবহার করে একটি মেরকাভা ট্যাঙ্ক এবং একটি সাজোয়া কর্মী বাহককে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। একই ধরনের গোলাগুলি ব্যবহার করে 2টি ইসরায়েলি সামরিক খননকারী যন্ত্র হামলার শিকার হয়েছে। তবে এখানেই শেষ নয়। আল কাসাম যোদ্ধারা অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্যকে ধরে ফেলার চেষ্টা করে। যুদ্ধক্ষেত্রের তীব্র পরিস্থিতির কারণে তারা তাকে আটক করতে না পারলেও সৈন্যটিকে নিষ্ক্রিয় করে তার অস্ত্র জব্দ করতে সক্ষম হয়। এই ঘটনা আল কাসাম যোদ্ধাদের দুঃসাহসিকতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সংঘর্ষের পর আল কাসাম যোদ্ধারা অভিযান স্থলে একটি ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে, যা ওই এলাকায় যুদ্ধের তীব্রতা তুলে ধরে। আল কাসাম ব্রিগেড আরও উল্লেখ করেছে 5 দিন আগেও তারা একই অঞ্চলে একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এটি পূর্ব খান ইউনিসে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর প্রতিরোধের ধারাবাহিকতা প্রমাণ করে। ইসরায়েলি হতাহত এবং সত্য গোপন করার অভিযোগ।
এদিকে উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের আরেকটি মারাত্মক আক্রমণের পর ইসরায়েল ক্রমবর্ধমান তদন্ত এবং জনসাধারণ থেকে বাস্তব সময়ের তথ্য দমন করার অভিযোগের মুখোমুখি হচ্ছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে নিশ্চিত করেছে এলাকার যুদ্ধে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে নেটজা ইয়েহুদা ব্যাটালিয়নের 5 সৈন্য নিহত এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছে। এই ঘোষণা আসে ইসরায়েলি মিডিয়ার ভুল প্রাথমিক হতাহতের পরিসংখ্যান প্রচারের পরই। পরবর্তী রিপোর্টে দেখা যায় আহত দখলদার সৈন্যের মোট সংখ্যা 14 জনে পৌঁছেছে, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, 6 জনের আঘাত মাঝারি এবং 6 জনের আঘাত সামান্য। প্রাথমিক এবং আপডেট করা পরিসংখ্যানের মধ্যে এই ব্যাপক পার্থক্য সঠিক হতাহতের তথ্য গোপন করার বিষয়ে গভীর প্রশ্ন সৃষ্টি করেছে। ইসরায়েলের মিডিয়া প্ল্যাটফর্ম হাদাসত বাজমান দখলদার সেনাবাহিনীর মুখপাত্রকে ইচ্ছাকৃতভাবে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করার জন্য অভিযুক্ত করেছে। তাদের যুক্তি, এটি একটি বৃহত্তর কৌশলের অংশ যার লক্ষ্য হল ইসরায়েলি জনসচেতনতাকে ইঞ্জিনিয়ারিং করা, যাতে চলমান যুদ্ধের মধ্যে নাগরিক স্থিতিস্থাপকতা বজায় রাখতে মানুষের ক্ষয়ক্ষতি গোপন রাখা যায়। প্ল্যাটফর্মটি এই ঘটনাকে সৈন্য এবং বেসামরিক উভয় ক্ষেত্রে আত্মহত্যার হার কমিয়ে আনার পূর্ববর্তী রাষ্ট্রীয় প্রচেষ্টার সাথে তুলনা করেছে। তারা উল্লেখ করে যে 2018 সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো প্রতিষ্ঠানগুলি প্রকৃত পরিসংখ্যান গোপন রেখেছে। 1 বছরে 1280টিরও বেশি আত্মহত্যার খবর আসার পরেও সরকারিভাবে দাবি করা হয়েছিল যে এই সংখ্যা হ্রাস পেয়েছে। হাদাসত বাজমান প্রশ্ন তুলেছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম না থাকলে ইসরায়েলিরা কি বাস্তবতা জানতে পারত? তারা দৃঢ়ভাবে বলেছে, অবশ্যই সরকারি বা মূলধারার মিডিয়া থেকে নয়। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপর হামলায় 5 জন ইসরায়েলি সেনা নিহত ও 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এই ঘটনাটি ঘটেছে বেইত হানুন শহরে, যখন ইসরায়েলি সামরিক বাহিনীর নেটজা ইয়েহুদা ব্যাটালিয়নের পদাতিক সৈন্যরা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয় এবং সেনারা এর আঘাতে হতাহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার পর উদ্ধার অভিযান দীর্ঘায়িত ও জটিল হয়ে পড়ে, কারণ প্রতিরোধ যোদ্ধারা উদ্ধারকারী দলকেও লক্ষ্য করে হামলা চালায়, যা আরও হতাহতের কারণ হয়। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, গাজার উত্তরের বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। গাজা যুদ্ধের শুরু থেকেই এই এলাকা ইসরায়েলি সেনাদের অভিযানের প্রধান লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল। সেখানে ফিলিস্তিনি যোদ্ধাদের পুনর্গঠিত হওয়া ঠেকাতে ইসরায়েল বারবার অভিযান চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে। হামলায় 2 সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় ইসরায়েল তাণ্ডব শুরু করার পর এ নিয়ে এই উপত্যকায় 888 ইসরায়েলি সেনা নিহত হলেন। এই হামলার প্রশংসা করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, এই অভিযান দখলদার বাহিনীর ওপর একটি বড় আঘাত। তিনি ইসরায়েলি বাহিনীকে সতর্ক করে বলেছেন, গাজায় তাদের উপস্থিতি তাদের জন্য আরও ক্ষতি ডেকে আনবে। আবু ওবায়দা জোর দিয়ে বলেছেন, গাজার ভেতরে ইসরায়েলি বাহিনীর অবস্থান টিকিয়ে রাখা নেতানিয়াহুর জন্য সবচেয়ে বোকামিপূর্ণ সিদ্ধান্ত হবে। তার মতে, ফিলিস্তিনিদের দৃঢ়তা ও সাহসী যুদ্ধের সমীকরণ নির্ধারণ করছে, ইসরায়েলের সামরিক শক্তি নয়। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, পরে এটি ব্যর্থ হতে পারে এবং অতিরিক্ত বন্দী আমাদের হাতে চলে যাবে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গত সপ্তাহে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছিল যে তারা উত্তর গাজায় এক হামলায় 40 জনের বেশি ইসরায়েলি সেনাকে হত্যা বা আহত করেছে। সেই হামলাটি গাজা শহরের সুজাইয়া পাড়ায় হয়েছিল এবং সেখানে আবাসিক ভবনের ভেতরে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই দুটি ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধের ক্রমবর্ধমান শক্তি এবং ইসরায়েলি বাহিনীর জন্য গাজায় অভিযান কতটা বিপজ্জনক হয়ে উঠছে তা প্রমাণ করে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধের একটি বীরত্বপূর্ণ অভিযানের প্রতিক্রিয়ায় গাজায় এক ভয়াবহ যুদ্ধ শুরু করে। এই নৃশংস সামরিক হামলায় এ পর্যন্ত 57,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল গাজার ওপর প্রায় 2 দশকের অবরোধ আরও কঠোর করেছে, যার ফলে এই উপত্যকায় ত্রাণ সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে এবং তারা দুর্ভিক্ষকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ডুবিয়ে দিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী, উত্তেজনা তুঙ্গে। রিপোর্ট আল মায়াদিনের। লোহিত সাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা ম্যাজিক সিস্টেমের একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে সফলভাবে ডুবিয়ে দিয়েছে। এটি লোহিত সাগরে ইসরায়েলি স্বার্থের ওপর ইয়েমেনের একটি বড় আঘাত। ওয়াইএএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, সতর্ক করা সত্ত্বেও জাহাজটি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করায় এবং ফিলিস্তিনি বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করায় এই হামলা চালানো হয়েছে। কিভাবে ডুবল ম্যাজিক সিস? সারি জানান, লোহিত সাগরে ম্যাজিক সিস জাহাজটিকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালানো হয়। এই অভিযানে 2টি মনুষ্যবিহীন নৌকা, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করা হয়। সারির মতে এই সমন্বিত হামলায় জাহাজটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং প্রথমে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। পরে তিনি নিশ্চিত করেন যে ম্যাজিক সিস সম্পূর্ণরূপে সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। হামলার আগে জাহাজের ক্রুদের নিরাপদে জাহাজ ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছিল। ইয়েমেনি নৌবাহিনীর বারবার সতর্কীকরণ এবং সতর্কতা জারি করার পরও জাহাজটি সেগুলো উপেক্ষা করায় এই হামলা চালানো হয়। সারি আরও জোর দিয়ে বলেন যে ম্যাজিক সিস যে কোম্পানির জাহাজ, সেই কোম্পানি ইসরায়েলের সাথে সহযোগিতা করেছে এবং অধিকৃত ফিলিস্তিনি বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। তাই ওয়াইএএফ এই কোম্পানি পরিচালিত যে কোনো জাহাজকে আটকাতে পিছপা হবে না এবং কোম্পানিকে সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে। তাদের জাহাজ আমাদের নাগালের মধ্যে যেখানেই আসুক না কেন তাদের বৈধ লক্ষ্যবস্তু থাকবে, সারি হুঁশিয়ারি দেন। বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এর একদিন আগেই রবিবার সারি আরও একটি চাঞ্চল্যকর খবর দেন। তিনি জানান, ওয়াইএএফ এর রকেট বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ইয়াফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। সারি জানান, এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করে, যার ফলে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। মুখপাত্র আরও বলেন যে এই অভিযান ছিল নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং গাজা উপত্যকায় ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা ও ইয়েমেনের প্রতিরোধের ক্ষমতা। মাত্র কয়েক ঘন্টা পরে 7 জুলাই ভোরে ইয়েমেনের হোদেইদা শহরে কমপক্ষে 20টি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিহত করতে সক্ষম হয়। হামলাগুলি হোদেইদা, সালিফ এবং রাস ইসা বন্দর, সেই সাথে রাস কাতিফ বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিকে লক্ষ্য করে করা হয়েছিল। ইসরায়েলি মিডিয়াও নিশ্চিত করেছে যে এই অবকাঠামোগুলোতে এর আগে 3 বার ইসরায়েলি দখলদার বাহিনী আঘাত হেনেছে। সারি বলেছেন যে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইয়েমেনের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং প্রতিহত করেছে। সুনির্দিষ্ট ও উচ্চ প্রযুক্তির হামলা। সারি ব্যাখ্যা করেছেন যে ওয়াইএএফ বেশ কয়েকটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যেখানে 11টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন জড়িত ছিল। ওয়াইএএফ এ হামলাকে উচ্চ নির্ভুলতা এবং সফল বলে বর্ণনা করেছে। একটি ইয়েমেনি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়, যখন অতিরিক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইদুত বন্দর এবং অধিকৃত আসকালানের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করে। এছাড়া উম্মে আল রাশরাস বন্দর বা ইলাত আক্রমণ করার জন্য 8টি ড্রোন মোতায়েন করা হয়েছিল। সারি জানান, সমস্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তাদের লক্ষ্য সফলভাবে অর্জন করে এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর সিস্টেমগুলি কোনো আক্রমণকেই নিষ্ক্রিয় করতে বাধ্য হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এতে বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এবং তেল আবিবের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইয়েমেন জানিয়েছে। ইয়াহিয়া সারি এই ঘোষণা দেন।
তিনি জানান, তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বেন গুরিয়ন বিমানবন্দরকে 6 জুলাই সকালে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। এই অভিযান পুরোপুরি সফল হয়েছে বলেও তিনি দাবি করেন। সারি আরও বলেন, যতক্ষণ ইসরায়েল গাজায় আক্রমণ চালাবে এবং অবরোধ বজায় রাখবে, ততক্ষণ ইয়েমেন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে। একই সঙ্গে আগামী দিনে যে কোনো পরিস্থিতির জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন। গত কয়েক মাস ধরে ইয়েমেন বারবার বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজের বিরুদ্ধেও নৌ অভিযান চালানো হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তীব্র বিমান হামলা সত্ত্বেও ইয়েমেন গাজার সমর্থনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং তারা হামলার প্রতিরোধে কাজ করেছে। এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই ইয়েমেনি সেনাবাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে। 1 জুলাই আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আমরা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। তিনি জানান, ওই হামলা সফলভাবে লক্ষ্যে পৌঁছেছিল, যার ফলে মিলিয়ন খানেক দখলদার আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এবং বিমানবন্দরের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম ঘোষণা করেছেন, তারা কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ মেনে নেবে না। আশুরার দিনে দেয়া এক ভাষণে তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করে যাবে। শেখ কাশেম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনাকে আঞ্চলিক জাতিগুলির মর্যাদার প্রতি অপমান বলে অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, দখলদারিত্ব অব্যাহত থাকলে প্রকৃত শান্তি অসম্ভব, তাই হিজবুল্লাহ এই প্রক্রিয়ার অংশ হবে না। আমরা লেবাননকে রক্ষা করে শত্রুর মোকাবিলা করি এবং এই প্রতিরক্ষা অব্যাহত থাকবে, এমনকি যদি পুরো বিশ্ব আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। মুক্তি একটি কর্তব্য, যত সময়ই লাগুক না কেন, তিনি বলেন। গত বছরের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, ইসরায়েল বারবার তা লঙ্ঘন করেছে বলেও শেখ কাশেম অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে আত্মসমর্পণ করানো যাবে না। যতক্ষণ শত্রুর আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ আমাদের অবস্থান নরম করতে বা নিরস্ত্র করতে দাবি করার অধিকার কারো নেই। যুদ্ধবিরতির প্রথম ধাপ হিসেবে আগ্রাসন বন্ধ থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রথম ধাপ বাস্তবায়িত হলে হিজবুল্লাহ আলোচনার জন্য প্রস্তুত থাকবে। শেখ কাশেম পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন প্রতিরোধ অক্ষের জন্য প্রধান স্তম্ভ। গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ইসরায়েলি বাহিনীর 3 সদস্য নিহত, প্রতিরোধের পাল্টা জবাব। গাজা উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ যেন থামছেই না। সর্বশেষ খবর অনুযায়ী দক্ষিণ ও উত্তর গাজায় প্রতিরোধ বাহিনীর অতর্কিত হামলায় 3 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি দখলদার বাহিনীও এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে, যা তাদের জন্য এক বড় ধাক্কা। উত্তর গাজায় 1 সেনা নিহত, তদন্ত চলছে। যুদ্ধক্ষেত্রে আরও 1 ইসরায়েলি সেনা মৃত্যু নিশ্চিত করেছে দখলদার বাহিনী। উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ সম্পর্কিত অপারেশনাল দুর্ঘটনার অজুহাত দিলেও জানা গেছে, নর্দার্ন ব্রিগেডের 19 বছর বয়সী কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক সার্জেন্ট ইয়ার এলিহেও রাতে প্রতিরোধ বাহিনীর হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনার তদন্তের কথা বললেও প্রতিরোধের দাবি এর পেছনে বড় ভূমিকা রাখছে। খান ইউনিসে রকেটের আঘাতে 2 সেনার মৃত্যু। শুধু উত্তর গাজাই নয়, দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি বাহিনীর উপর নেমে এসেছে আঘাত। ইসরায়েলি গণমাধ্যম সূত্রের খবর, ট্যাঙ্ক বিরোধী রকেটের আঘাতে গোলানি ব্রিগেডের 2 সৈন্য নিহত হয়েছেন। গাজার প্রতিরোধ বাহিনী যে কতটা তৎপর তা এই ঘটনা থেকেই স্পষ্ট। গাজায় নিরাপত্তা ঘটনার ঘন ঘটা। গাজা উপত্যকা জুড়ে অন্তত 4টি নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে 2টি বেইত হানুন এবং 1টি খান ইউনিসে ঘটেছে। চতুর্থ ঘটনাটি তদন্তাধীন। ইসরায়েলি গণমাধ্যম একটি খুবই কঠিন ঘটনার কথা উল্লেখ করেছে, যা সমাধান করতে 5 ঘন্টা সময় লেগেছে, কিন্তু সামরিক মিডিয়া ব্ল্যাকআউটের কারণে বিস্তারিত জানা যায়নি।
এতেই বোঝা যায় গাজার পরিস্থিতি কতটা জটিল এবং ইসরায়েলি বাহিনী কতটা চাপে আছে। প্রতিরোধ বাহিনীর পাল্টা জবাব, মর্টার হামলা ও ড্রোন আটক। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজা উপত্যকার আল সাতার এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর মর্টার শেল হামলা চালিয়েছে। এই হামলার পর ইসরায়েলি গণমাধ্যম খান ইউনিসে খুবই কঠিন ঘটনা এবং হেলিকপ্টার থেকে প্রচণ্ড গুলিবর্ষণের খবর দিয়েছে। আল কাসাম ব্রিগেড নীর ইজাক এবং মিফতাহিমের বসতিগুলোতেও হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল আকসা ব্রিগেড ও উত্তর খান ইউনিসের ৫ নম্বর স্ট্রিটে দখলদার সৈন্য ও যানবাহনের ওপর ভারী মর্টার হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তাদের যোদ্ধারা খান ইউনিসের ওপর গোয়েন্দা অভিযান চালানোর সময় একটি ইসরায়েলি ইভো ম্যাক্স ড্রোনও আটক করেছে। এটি নিঃসন্দেহে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ এর মাধ্যমে তাদের গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিরোধ অভিযান জোরদার, ইসরায়েলি জানে আঘাত। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজায় ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে একাধিক সফল অভিযান চালিয়েছে। আল কুদস ব্রিগেড খান ইউনিসের উত্তরে একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সদর দপ্তরে রকেট হামলা চালিয়ে সরাসরি আঘাত হেনেছে। তারা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখার সাথে যৌথভাবে পশ্চিম আল সাতার এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেড খান ইউনিস শহরের আল মুজাম্মা আল ইসলামী স্ট্রিটে একটি ইসরায়েলি সামরিক যানে ইয়াসিন 105 শেল দিয়ে হামলা চালায়। এই হামলায় যানটিতে আগুন ধরে যায় এবং হতাহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার নামাতে হয়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এই চলমান আল আকসা ফ্লাড অভিযান ইসরায়েলি বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।